হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সায়েন্স করিডোর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পার্ট 6, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে যেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমাধানগুলো আজকে করব এবং প্রতিটি প্রশ্নের সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝে করো। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। 1-1 এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 3 যখন এক্স ইজিক্যাল টু 9, এক্স ইজিক্যাল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে। অপশান এ 5, অপশান বি 8, অপশান সি 16, অপশান ডি 32। তো দেখো এখানে দিয়ে দিয়েছে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে 3 এবং এক্সের মান দিয়ে দিয়েছে 9। তো চলো অঙ্কটা করে দেখি। এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার, ভ্যারিয়াস থাকলে কি করতে হয়, একটা ধ্রুবক চলে আসে যেটা হলো অশূন্য ধ্রুবক। তো এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার। এখন ওয়াই ইজিক্যাল টু 3 এবং এক্স ইজিক্যাল টু 9। এখন এই যে এক্স আছে, এক্সের জায়গায় আমরা এখন 9 বসাবো এবং এই যে ওয়াই আছে, এই ওয়াই জায়গায় আমরা 3 বসাবো, অর্থাৎ 9 ইজিক্যাল টু কে ইন্টু 3 স্কোয়ার। তো 9 ইজিক্যাল টু কে ইন্টু 3 স্কোয়ার করলে হয় 9। তো এবার দেখো 9 9 কেটে যাচ্ছে, অর্থাৎ কে ইজিক্যাল টু 1। তো এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। এই যে কে আছে, এই কে এর জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার হয়। এবার এই যে সমীকরণটা পেলাম, এখানে এই এক্স এর মানটা বসাবো। তো এখানে লিখলাম 1 নং সমীকরণে এক্স ইজিক্যাল টু 25 বসিয়ে পাই এক্স এর জায়গায় কি বসালাম 25 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। অতএব ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 25। অতএব ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস 5। 25-এর রুট করলে হয় 5। এবার দেখো এখানে প্লাস এবং মাইনাস দুটো মান বেরোচ্ছে, আমরা কোন মানটা নেব? এখানে ওয়াইয়ের ধনাত্মক মানটা চেয়েছে, তাই আমরা ধনাত্মক মানটা নেব। অতএব ওয়াইয়ের ধনাত্মক মানটি হলো 5। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 5। তোমাদের পরের প্রশ্ন 1-2 এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হবে অপশান এ 450 টাকা, অপশান বি 400 টাকা, অপশান সি 320 টাকা, অপশান ডি 500 টাকা। তো দেখো ব্যবসায় লাভ বা ক্ষতি যাই হোক না কেন, তারা যেই পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করবে সেই টাকার অনুপাত হিসাবেই তাদের লাভ এবং ক্ষতির পরিমাণটা হবে। তাহলে প্রথমে আমাদের এ ও বি এর এই যে দুটো মূলধন আছে, এই মূলধনের অনুপাত বার করে নিতে হবে। তো এ ও বি এর মূলধনের অনুপাত ইজিক্যাল টু 2500 ইস টু 2000। তো এটা অনুপাত করলে হয় 5:4। দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে 25 কাটলে 5 হয়, 5 দিয়ে 20 কাটলে হয় 4, তাহলে 5:4 আসছে। এবার আমার চেয়েছে এর ক্ষতির পরিমাণ, তাহলে এর আনুপাতিক ভাগার কত সেটা আমাদের ফার্স্টে বার করে নিতে হবে। অতএব এর আনুপাতিক ভাগার ইজিক্যাল টু 5/5 প্লাস 4 ইজিক্যাল টু 5/9। এটা হলো এর আনুপাতিক ভাগার। এবার এই যে আনুপাতিক ভাগার, সেই ভাগার দিয়ে টোটাল যে ক্ষতি হয়েছে তার সঙ্গে গুণ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব এর ক্ষতির পরিমাণ। অতএব এর ক্ষতির পরিমাণ ইজিক্যাল টু 720 ইন্টু 5/9। দেখো 9 দিয়ে 72 কাটলাম, 8 নং 72 এবং 0 আছে তাই 80। তো 80 ইন্টু 5 করলে হয় 400 টাকা। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 400 টাকা। তোমাদের পরের প্রশ্ন 1-3 দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। অ্যাঙ্গেল এসিবি এর পরিমাপ হলো অপশান এ 60 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। তো দেখো দুটো বৃত্ত আছে, এরা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এবং এ বি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক। এই যে এ বি, এটা হলো বৃত্তটির সাধারণ স্পর্শক এবং এরা বৃত্তটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এই বৃত্তকে এ বিন্দুতে এবং এই বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাকে চেয়েছে অ্যাঙ্গেল এসিবি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এসিবি, এই অ্যাঙ্গেলটা কত।
তো এটা করার সময় তোমাদের এখানে একটা উপপাদ্য কাজে লাগবে, সেটি হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর যদি দুটো স্পর্শক টানা হয় তাহলে বৃত্তের স্পর্শক দুটি সমান হবে। অর্থাৎ এই বৃত্তটার ক্ষেত্রে দেখো, এই যে বহিস্থ বিন্দু ডি, এখান থেকে দুটি স্পর্শক অর্থাৎ এই যে একটা স্পর্শক এবং এই যে একটা স্পর্শক টানা হয়েছে। এবার এই যে এ থেকে ডি এবং সি থেকে ডি এরা পরপর সমান হবে, অর্থাৎ এটা ইজিক্যাল টু এটা হবে। তার মানে এখানে এটা কি হচ্ছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, এবং সমদ্বিবাহু ত্রিভুজ হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হয়, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আবার এই বৃত্তটার ক্ষেত্রে দেখো, এটা বহিস্থ বিন্দু এবং দুটি স্পর্শক ডিবি এবং ডিসি, এই দুটো যেহেতু সমান, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এডি ইজিক্যাল টু ডিসি, অতএব অ্যাঙ্গেল সিএডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এসিডি। আবার ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে বিডি ইজিক্যাল টু সিডি, অতএব অ্যাঙ্গেল সিবিডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল বিসিডি। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, এই যে এবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এই যে অ্যাঙ্গেল এসিবি আছে, একে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। এই যে এসিবি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। অ্যাঙ্গেল বিএসিকে লিখতে পারি অ্যাঙ্গেল ডিএসি। এই যে অ্যাঙ্গেল বিএসি, এটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডিএসি। আবার অ্যাঙ্গেল এবিসিকে লিখতে পারি অ্যাঙ্গেল ডিবিসি। এই যে অ্যাঙ্গেল এ বি সি, একে আমরা লিখতে পারি ডিবিসি। এবার অ্যাঙ্গেল ডিএসি কে লিখতে পারি অ্যাঙ্গেল এসিডি, কারণ এখান থেকে আমরা পেয়েছি অ্যাঙ্গেল সিএডি বা ডিএসি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এসিডি, তো আমরা এখন এটাকে লিখলাম। আবার অ্যাঙ্গেল ডিবিসিকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি। এই যে অ্যাঙ্গেল সিবিডি বা ডিবিসি, একে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি। এবার এখানে অ্যাঙ্গেল সিএডি আছে, এখানেও অ্যাঙ্গেল সিএডি আছে, তো ওরা যোগ করলে হয় 2 অ্যাঙ্গেল এসিডি। আবার এখানে অ্যাঙ্গেল বিসিডি আছে, এখানেও বিসিডি আছে, তো 2 অ্যাঙ্গেল বিসিডি। এবার এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা কমন নিলাম, তাহলে কি হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এবার এখানে দুইটা গুণ আছে, এপাশে আসলে কি হবে ভাগ। অতএব অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজিক্যাল টু 180 ডিগ্রি বাই 2। 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হয় 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এই যে অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এই দুটো কোণ যোগ করলে হয় এই কোণটা, অর্থাৎ এসিবি। অতএব এসিবি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তো আমরা অ্যাঙ্গেল এসিবি এর মান কত পেলাম, 90 ডিগ্রি। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 90 ডিগ্রি। তোমাদের পরের প্রশ্ন 1-4, একটি নিরেট অর্ধগোলকের সমতলের, এটা সমগ্র তলের হবে, ঠিক আছে, সমগ্র তলের, অর্থাৎ একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে অপশান এ 6 সেমি, অপশান বি 12 সেমি, অপশান সি 7 সেমি, অপশান ডি 14 সেমি। তো বলে দিয়েছে একটি নিরেট অর্ধগোলক, তো এখানে একটা নিরেট অর্ধগোলকের ছবি এঁকেছি। ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ 8 সেমি। এবার আমাকে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি আছে, এই যে হাফ যেই গোলকটা আছে এর ক্ষেত্রফল প্লাস এই যে নিচে যে বৃত্তীয় অংশটি আছে এটার ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই যে তলটা আছে নিচের তলটা তার ক্ষেত্রফল যোগ করতে হবে। একটি সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 4 পাই আর স্কোয়ার, কিন্তু এটা অর্ধগোলক, তাহলে কি হবে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার বাই 2। তো 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তো 2 পাই আর স্কোয়ার। এটা হলো অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন আমাকে যোগ করতে হবে কি, এই নিচে যেই বৃত্তীয় তল আছে তার ক্ষেত্রফল, তো নিচের বৃত্তীয় তলটার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার। তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার।
ইজিক্যাল টু 3 পাই আর স্কোয়ার। এটাই হলো গোলকটির সমতলের ক্ষেত্রফল। অতএব অর্ধগোলকটির সমতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে প্রশ্ন অনুসারে 3 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 147 পাই, এটা আমাকে দিয়ে দিয়েছে। এবার দেখো এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে এবং 3 দিয়ে 147-এ কাটলে হয় 49, তো পাচ্ছি আর স্কোয়ার ইজিক্যাল টু 49। এবার এই যে 49 একে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, অতএব আর স্কোয়ার ইজিক্যাল টু 7 স্কোয়ার। এবার সূচকের নিয়ম অনুযায়ী যদি তাদের ঘাতগুলো সমান হয় তাহলে তাদের যে বেস আছে সেই বেসগুলো সমান হবে, অর্থাৎ আর ইজিক্যাল টু 7। তো আমরা পাচ্ছি গোলকটির ব্যাসার্ধ ইজিক্যাল টু 7 সেমি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 7 সেমি। তোমাদের পরের প্রশ্ন 2, সত্য মিথ্যা লেখো, ট্রু অর ফলস। 2-1, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো এই অঙ্কটা করে দেখি যে এটা লম্ব সমদ্বিখণ্ডক হয় কি না। দেখো এখানে একটা বৃত্ত এঁকেছি এবং বহিঃস্থবিন্দু এ থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক টানা হয়েছে। তো আমাকে বলেছে এই যে ও এ সেটা হলো এই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমাকে দেখাতে হবে বিডি ইজিক্যাল টু ডিসি, অর্থাৎ এটা ইজিক্যাল টু এটা, এবং এই কোণটা 90 ডিগ্রি, তাহলেই হবে ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর এবি ইজিক্যাল টু এসি, অ্যাঙ্গেল এবিডি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এসিডি এবং এডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এবার ত্রিভুজ দুটি সর্বসম দেখিয়ে দিলে আমরা বলতে পারি যে অনুরূপ বাহু দুটি সমান এবং অনুরূপ কোণগুলোও সমান, অর্থাৎ বিসি ইজিক্যাল টু ডিসি, এটা বিডি হবে। অতএব বিডি ইজিক্যাল টু ডিসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই যে এটার সাথে এটা সমান দেখিয়ে দিলাম। আবার অ্যাঙ্গেল এডিবি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এডিসি সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণ, এই যে এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ এবং তারা সমান, কিন্তু আমাদের এখানে দেখাতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, এই যে এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে হয় 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান তাই আমরা লিখতে পারি এটাকে এডিবি। এবার এটা প্লাস এটা করলে হয় 2 ইন্টু এডিবি 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এডিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি বাই 2 ইজিক্যাল টু 90 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটা পেলাম 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে এডি বিসি এর ওপর লম্ব, অর্থাৎ ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো আমাদের প্রশ্নতে বলেছিল ও এ বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে, তার মানে আমরা এখানে তাই পাচ্ছি। তো তোমরা উত্তর লিখবে প্রদত্ত গাণিতিক উক্তিটি সত্য। তোমাদের পরের প্রশ্ন 2-2, পাশের চিত্রে এসটির সমান্তরাল কিউআর হলে পিকিউ বাই পিএস ইজিক্যাল টু পিআর বাই পিটি হবে। তো এই যে পাশের চিত্রটা আছে এই চিত্রে বলে দিয়েছে এসটি, এই যে এসটি এবং কিউআর সমান্তরাল। এবার দেখো এই যে বড় ত্রিভুজটা আছে এবং এই যে ছোট ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, কারণ দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আবার ত্রিভুজের এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান, আবার এটা ওদের সাধারণ অ্যাঙ্গেল, তার মানে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। এবার সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, অর্থাৎ আমরা বলতে পারি পিকিউ বাই পিএস ইজিক্যাল টু পিআর বাই পিটি। তো তোমরা উত্তর লিখবে প্রদত্ত গাণিতিক উক্তিটি সত্য। তোমাদের পরের প্রশ্ন 2-3, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তো দেখো এখানে আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকেছি, যার এটা হলো তির্যক উচ্চতা এল, এটা হলো শঙ্কুর উচ্চতা এইচ, এবং এই যে নিচের এটা হলো ব্যাসার্ধ আর। তো প্রশ্ন সরে আমাদের কি বলে দিয়েছে, তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ,
অতএব এল ইজিক্যাল টু 2h। আবার এখানে দেখো যে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে কোণটা এটা 90 ডিগ্রি। তো সমকোণ ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এল এর জায়গায় আমি কি লিখব? 2h। অতএব 2h স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার 2h স্কোয়ার করলে হয় 4h স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো বিয়োগ করলে হয় 3h স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। অতএব আর ইজিক্যাল টু রুট ওভার অফ 3h স্কোয়ার। তো দেখো এখানে রুটের মধ্যে কি আছে? 3 আছে এবং এইচ স্কোয়ার আছে। তো এইচ স্কোয়ার থেকে এইচ চলে আসবে, শুধুমাত্র √3 পড়ে থাকবে। অতএব আর ইজিক্যাল টু এইচ √3। তো আমাদের এখানে তাই দিয়েছে যে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তো দেখতে পাচ্ছি যে শঙ্কুর ব্যাসার্ধ ইজিক্যাল টু শঙ্কুর উচ্চতা ইন্টু √3 হয়েছে। তো তোমরা উত্তর লিখবে প্রদত্ত গাণিতিক উক্তিটি সত্য। তোমাদের পরের প্রশ্ন 2-4। একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তো দেখো দিয়ে দিয়েছে এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ ও বি যে লাভ পাবে সেই লাভটা কিন্তু মূলধনের অনুপাত হিসেবেই পাবে। তো আমরা দেখে নিই তারা যে লাভ পেয়েছে তাদের অনুপাত করলে 7:5 আসে কি না। এ ও বি এর লাভ্যাংশের অনুপাত 140:125। তো এটা কাটাকাটি করলে হয় 28:25। তো দেখো এখানে 28:25 আসছে, কিন্তু আমার এখানে 7:5 আছে। তার মানে এই যে দুটো অনুপাত এরা কিন্তু ম্যাচ করছে না, অর্থাৎ এটি মিথ্যে। তো তোমরা উত্তর লিখবে প্রদত্ত গাণিতিক উক্তিটি মিথ্যে। তোমাদের পরের প্রশ্ন 3, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3-1। 3 বন্ধু এ বি ও সি একসাথে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি এত টাকা আয় হয় তাহলে কাজের এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তো চলো অঙ্কটা করি। কাজের জন্য ভাগ করে নেয় 29260 ইন্টু 2/5 টাকা। এই যে 2/5 অংশ দিয়ে দিয়েছে, এই অংশটা এত টাকার কত অংশ হয় সেটা আমরা বার করলাম। অর্থাৎ 5 দিয়ে এটাকে কাটলে হয় 5852 এবং এর সাথে 2 গুণ করলে হয় 11704 টাকা। এবার এই যে টাকাটা হলো, এই টাকার থেকে এই অনুপাতটা ওরা ভাগ করে নিয়েছে, কিন্তু আমার এখানে এ আর বি এর লাগবে, তাই প্রথমে আমরা এর টাকাটা বার করে নিই। এ বি ও সি কাজের জন্য টাকা ভাগ করে নেওয়ার অনুপাত 3:2:2। অতএব 11,704 টাকা থেকে এ পাবে 11,704 ইন্টু 3/7। এই যে এই তিনটে যোগ করলে হয় 7, এবং যেহেতু এর বার করছি তাই এর অনুপাতটা নিতে হবে, এবং 7 দিয়ে এটাকে কাটলে হয় 1672। 1672 এর সাথে 3 গুণ করলে হয় 5,016 টাকা। তাহলে এ পাচ্ছে 5,016 টাকা। এবার বি এরটা বার করি। 11,704 টাকা থেকে বি পাবে 11,704 ইন্টু 2/7। যেহেতু বি এর এখানে 2 আছে তাই 2, এবং এই টোটালটার যোগফল হলো 7। তো 7 দিয়ে কাটলে হয় 1672। 1672 এর সাথে 2 গুণ করলে হয় 3,344 টাকা। তো বি পাচ্ছে 3,344 টাকা। তো আমাকে বলেছে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি। এখন আমরা এর থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব যে এ বি এর থেকে কত বেশি টাকা আয় করছে। অতএব এ এর আয় বি এর আয়ের থেকে 5,016 মাইনাস 3,344 টাকা ইজিক্যাল টু 1672 টাকা, অর্থাৎ 1,672 টাকা এ বি এর আয়ের থেকে বেশি পাচ্ছে। তো এটাই হয়ে যাবে তোমাদের উত্তর। তোমাদের পরের প্রশ্ন 3-2। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো একটা লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে, যাদের ভূমি এবং ভূমিতলের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে
3:4 এবং তাদের আয়তনের অনুপাত দিয়েছে 9:8। তো আমাদের বার করতে হবে তাদের উচ্চতার অনুপাত কত। তো আমরা ধরে নিই চোঙের উচ্চতা h1 একক এবং শঙ্কুর উচ্চতা h2 একক। চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, এটা তো আমাদের দিয়ে দিয়েছে। এবার ধরি চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r একক এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4r একক। এখানে পাশে লিখে দেবে r=0। এবার তোমাদের দিয়ে দিয়েছিল চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8। তো প্রশ্ন অনুসারে পাই 3r হোল স্কোয়ার h1 1/3 পাই 4r হোল স্কোয়ার h2 9:8। এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা এবং এটি হলো শঙ্কুর আয়তনের ফর্মুলা। এই জায়গায় কিন্তু ব্যাসার্ধ হবে, কিন্তু যেহেতু আমরা ব্যাসার্ধের মান 3r পেয়েছি তাই এখানে 3r দিয়েছি। এক্ষেত্রেও ব্যাসার্ধ হবে, কিন্তু এখানে ব্যাসার্ধের মান পেয়েছি আমরা 4r, তাই আমরা এখানে 4r লিখেছি। এবার এটা অনুপাতে আছে, অনুপাতে আমরা এইভাবে ভগ্নাংশে লিখতে পারি, অর্থাৎ এটা বাই এটা = 9/8। এবার এখানে দেখো 1/3 এর সাথে ভাগ আছে, তাহলে 1/3 কী হবে, উল্টে গিয়ে এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3টা ওপরের সাথে গুণ হয়ে যাবে। তো এখন কি হলো, পাই ইন্টু 9r² ইন্টু h1 ইন্টু 3 বাই পাই ইন্টু 16r² ইন্টু h2। 3 এর স্কোয়ার করলে হয় 9, আর এর স্কোয়ার করলে হয় r², 4 স্কোয়ার আছে অর্থাৎ 16, r²। তো দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর এখানে 9 দিয়ে 9 কাটছে, 8 দিয়ে 16 কাটছে 2, r² কেটে যাচ্ছে। তো কী পড়ে থাকছে, 3h1/2h2 = 1। এবার এই যে 3 h1 এর সাথে গুণ আছে এটা নিচে চলে যাবে এবং 2 h2 এর সাথে গুণ আছে এটা উপরে চলে যাবে, অর্থাৎ h1/h2 = 2/3। অতএব h1:h2 = 2:3। অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। এটি হলো আনসার। তোমাদের পরের প্রশ্ন 3-এর 3, যদি y ভ্যারিয়াস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তো তোমাদের সম্পর্ক দিয়ে দিয়েছে এবং y এর বৃদ্ধির অনুপাত দিয়ে দিয়েছে 8:27। তো চলো অঙ্কটা করি। y ভ্যারিয়াস x³, অতএব y = kx³। এই যে ভ্যারিয়াস আছে এটা তুললে একটা ধ্রুবক আসে, অতএব k অশূন্য ভেদ ধ্রুবক। এবার ধরি y যখন 8y ছিল তখন x ছিল x1 এবং বৃদ্ধি পেয়ে y যখন 27y হলো তখন x হলো x2। অতএব 8y = kx1³, এটা 1 নাম্বার। আবার 27y = kx2³, 2 নাম্বার। এখন 1 নম্বর সমীকরণ ভাগ 2 নম্বর সমীকরণ করে পাই 8y/27y = kx1³/kx2³। এই যে এইটার সাথে এটা ভাগ করে দিলাম, তো দেখো y কেটে যাচ্ছে আর এখানে k কেটে যাচ্ছে, তাহলে কি থাকে, 8/27 = x1³/x2³। এবার 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব এবং 27কে লিখতে পারি 3 এর কিউব, অর্থাৎ একসাথে লিখতে পারি 2/3 তার হোল কিউব = x1/x2 তার হোল কিউব। এবার দেখো যদি তাদের পাওয়ার সমান থাকে তাদের বেসগুলিও সমান হয়ে যায়। অর্থাৎ x1/x2 = 2/3, অতএব x1:x2 = 2:3। তো আমরা পাচ্ছি x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। এটি হলো আনসার। তোমাদের পরের প্রশ্ন 4, এখানে তোমাদের একটি উপপাদ্য দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এবং বৃত্তের বহিস্থ বিন্দু P এবং P থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। তো প্রদত্ত ও কেন্দ্র বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে PA এবং PB দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে AOB, OA এবং OB এবং OP যুক্ত করায় PA ও PB সরলরেখা দুটির কেন্দ্রে যথাক্রমে অ্যাঙ্গেল POA ও
ও অ্যাঙ্গেল পিওবি দুটি কোণ উৎপন্ন করেছে। তো আমাদের প্রমাণ করতে হবে যে পিএ ইজিক্যাল টু পিবি এবং এই কোণটার সাথে এই কোণটা সমান। অতএব প্রামাণ্য বিষয় 1 নম্বর পিএ ইজিক্যাল টু পিবি এবং 2 নম্বর অ্যাঙ্গেল পিওএ ইজিক্যাল টু অ্যাঙ্গেল পিওবি। তো এখানে আমরা কিছু এক্সট্রা অঙ্কন করিনি, তাই আমাদের অঙ্কন লিখতে হবে প্রয়োজন নেই। এবার আমাদের প্রমাণ করতে হবে, এই জায়গাটা ভালো করে বোঝো। এবার দেখো, এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান এবং এই কোণটার সাথে এই কোণটা সমান। তো দেখো, ত্রিভুজের এই যে এই কোণটা কি 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। কেন? কারণ এই যে বৃত্তের ব্যাসার্ধ সেটা স্পর্শকের ওপর সবসময় লম্ব হয়, তাই সেটা 90 ডিগ্রি হবে। এক্ষেত্রেও তাই হবে, তার মানে আমি এটার সাথে এটা সমান দেখাতে পারছি। আবার দেখো, ও এ ইজিক্যাল টু ও বি সমান, কারণ এই দুটো হলো বৃত্তের ব্যাসার্ধ। তো একটা পয়েন্ট পেলাম এই কোণটার সাথে এই কোণটা সমান, 2 পয়েন্ট পেলাম এই বাহুর সাথে এই বাহুটা সমান, এবং ওপি এটা হলো এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তার মানে আমরা 3টে পয়েন্ট পেয়ে গেছি। এর ফলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। তো প্রমাণটা দেখো, পিএ ও পিবি স্পর্শক এবং ও এ ও ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ও এ লম্ব পিএ এবং ও বি লম্ব পিবি। এবার ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ বি ও পি ত্রিভুজ থেকে পাই অ্যাঙ্গেল পি এ ও ইজিক্যাল টু অ্যাঙ্গেল পিবিও, প্রতিটি কোণ এক সমকোণ, অতিভুজ ও পি সাধারণ বাহু এবং ও এ ইজিক্যাল টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ পিওবি। এটা সর্বসম কী শর্তে হলো? আর এইচ এস সর্বসমতার শর্ত অনুসারে। অতএব পিএ ইজিক্যাল টু পিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবং 2 নম্বর অ্যাঙ্গেল পিওএ ইজিক্যাল টু অ্যাঙ্গেল পিওবি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা 2 নম্বর প্রমাণিত। তো তোমাদের পার্ট 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের সমাধানগুলি এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সাথে সাথেই পেয়ে যাও। থ্যাংক ইউ।